নমস্কার বন্ধুরা, আরবি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের কেমিস্ট্রির দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো লেটেস্ট টিসিএস প্যাটার্নে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে আগের বছরে, সেগুলো আমরা আলোচনা করব। চলো প্রথম কোশ্চেন দেখে নিয়ে যাক। ডাল্টনস থিওরি ওয়াজ বেসড অন হুইচ রুল? ডাল্টনের তত্ত্ব কোন নিয়মের উপর প্রতিষ্ঠিত? স্থিরানুপাত, রাসায়নিক সংমিশ্রণ, ভরবেগ এবং ভর সংরক্ষণ। তো এখানে উত্তর হয়ে যাবে রাসায়নিক সংমিশ্রণ, অর্থাৎ কেমিক্যাল কম্বিনেশন। তো এই কোশ্চেনটা দেখো আরআরবি গ্রুপ ডি তে দুটো শিফটেই এসেছিল। তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখে নিয়ে নেক্সট ডাল্টনের পরমাণু থিওরি সম্পর্কে চলো জেনে নিয়ে যাক কিছু। তো ইনি হচ্ছেন বিজ্ঞানী জর্জ ডাল্টন। 1808 খ্রিস্টাব্দে তার পরমাণু তত্ত্ব প্রকাশ করেন তিনি। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী সমস্ত পদার্থ, যেটি মৌল, যৌগ বা মিশ্র যাই হোক না কেন, কোনো পরমাণু নামে ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। আচ্ছা, তার পরমাণুবাদের স্বীকার্য যেগুলো ছিল সেগুলো দেখে নেওয়া যাক। সমস্ত পদার্থের পরমাণু নামক ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তিনি বলেছেন পরমাণুগুলো অবিভাজ্য কণা, যাতে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তৃতীয়, নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম একই হয়। চতুর্থ, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। পরমাণুর ক্ষুদ্র পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। আর লাস্ট, একটি নির্দিষ্ট যৌগে উপস্থিত পরমাণুর সংখ্যা ও প্রকৃতি নির্দিষ্ট থাকে। তো এই 6টা সিদ্ধান্ত তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিয়ে যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি প্রোভাইডস অ্যান এক্সপ্লেনেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং। অর্থাৎ ডাল্টনের পরমাণু তত্ত্ব নিচের কোনটির জন্য ব্যাখ্যা প্রদান করেন? ভর সংরক্ষণ এবং রাসায়নিক সংমিশ্রণের আইন, ভর সংরক্ষণের আইন এবং নির্দিষ্ট অনুপাত, রাসায়নিক সংমিশ্রণ এবং নির্দিষ্ট অনুপাতের আইন, নির্দিষ্ট অনুপাত এবং রাসায়নিক সংমিশ্রণের আইন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ভর সংরক্ষণ আইন এবং নির্দিষ্ট অনুপাত, অর্থাৎ ল অফ কনজারভেশন এন্ড ফিক্সড প্রপোর্শন। তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। Who among the following told about the indivisibility of an atom? নিচে এর মধ্যে কে পরমাণুর অবিভাজ্যতা সম্পর্কে বলেন? তো উত্তর হয়ে যাবে ডাল্টন। এখনই পড়েছিলাম আমরা লাস্ট স্লাইডে যে পদার্থের কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং দেখো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পরমাণুগুলি অবিভাজ্য কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দেখো এখান থেকে একটা ডাইরেক্ট কোশ্চেন চলে এসেছে, তো এটাই ইম্পর্টেন্ট, ওটা পড়ে নেবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ এলিমেন্ট হ্যাজ নন মেটালিক প্রপার্টিজ? কোন মৌলের অধাতু বৈশিষ্ট্য আছে কোন মৌলের? আচ্ছা, 4টা অপশন দিয়েছে, ক্লোরিন, লিথিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম। তো উত্তর হয়ে যাবে ক্লোরিন। আচ্ছা, সোডিয়াম তো মেটাল, পটাশিয়ামও মেটাল, লিথিয়াম মেটাল। চলো পিরিয়ডিক টেবিলের মাধ্যমে জিনিসটা একটু বুঝে নিই। আচ্ছা, এই যে এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে গ্রুপ ওয়ানে যেটা আছে, এই লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সমস্তগুলোই কিন্তু মেটাল। অর্থাৎ আর এটাও বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোও কিন্তু মেটালের মধ্যেই পড়ে। এই দেখো, তোমরা কি মেটালয়েড দেখতে চাও? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এইগুলো কিন্তু হচ্ছে মেটালয়েডস। আর নন মেটালের মধ্যে এখন আমাদের অপশনে ছিল ক্লোরিন, ক্লোরিন কিন্তু নন মেটাল। ঠিক আছে, তো পরবর্তীতে যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়বো তখন পিরিয়ডিক টেবিলটাকে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবো। নেক্সট কোশ্চেন। তো আমাদের ফিফথ কোশ্চেন আছে, ইফ কার্বন উইল ফর্ম C4- the number of electrons and protons in the carbon ion, what will be the dash and dash result? আচ্ছা, তো যদি কার্বন C4- গঠন করে তাহলে কার্বন আয়নে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কত হবে যতক্ষণ? আচ্ছা, তো কার্বন হচ্ছে পিরিয়ডিক টেবিলে যদি দেখি কার্বন হচ্ছে 6 নম্বরে আছে, তাই তো?
তো তো কার্বনের হচ্ছে C6, অর্থাৎ কার্বনের 6টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ তো প্রথম কক্ষপথে KLM কক্ষপথ, তো প্রথম কক্ষপথে রয়েছে 2টি, দ্বিতীয় কক্ষপথে রয়েছে 4টি। তো আর হচ্ছে 4-, অর্থাৎ কার্বন আরো 4টি ইলেকট্রন গ্রহণ করেছে। যদি আমরা স্ট্রাকচারটা আঁকি তাহলে এরকম হবে। এটা হচ্ছে কার্বন, প্রথম কক্ষপথে রয়েছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে রয়েছে 4টি ইলেকট্রন, তো 3টে 4টে। এরপরে কার্বন আরো 4টি ইলেকট্রন নিয়েছে, 1, 2, 3টে 4টে। তো কার্বনের ইলেকট্রন সংখ্যা তাহলে কত হয়ে যাবে? তো আগে তো ছিল 6, আর এখন এই 4টে ইলেকট্রন আরো নেওয়াতে কার্বনের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10টি। অর্থাৎ অপশন হবে সি, 10 এবং 6। ইলেকট্রন সংখ্যা বেড়েছে কার্বনের, কিন্তু প্রোটন সংখ্যা তো বাড়েনি। তো কার্বনের প্রোটন সংখ্যা থেকে যাবে 6, প্রোটন 6 থেকে যাবে, আর ইলেকট্রন হয়ে যাবে হচ্ছে 10টি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেম দ্য সায়েন্টিস্ট হু প্রপোন্ড দ্য থিওরি দ্যাট ইলেকট্রনস আর ট্র্যাপড ইন এ পজিটিভলি চার্জ স্ফিয়ার। অর্থাৎ একজন বিজ্ঞানী নাম বলো যিনি একটি তত্ত্ব উপস্থাপন করেছিলেন যে ইলেকট্রনগুলি একটি ধনাত্মক চার্জযুক্ত গোলকের মধ্যে আটকা পড়ে। ই রাদারফোর্ড, জে থমসন, ক্যামিলিও বলগি, নিলস বোর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জে থমসন। তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই কোশ্চেনেরই কিছু জিনিস বলে দিই। জে থমসন প্রথম পরমাণুর গঠন সম্পর্কে মডেল দিয়েছিলেন। আচ্ছা, মডেলটা কিরকম? মডেলটা ছিল হচ্ছে, তিনি বলেছিলেন পরমাণু, এটা ধরো হচ্ছে একটা কেকের মতো। এটা হচ্ছে এই কেকটার হচ্ছে যে গোল অংশটা, সেটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, ঠিক আছে? গোলকটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, এবং এরপরে কেকের মধ্যে তোমরা অনেক সময় কিশমিশ, কাজু এই সমস্তগুলো দেখেছো, এগুলো যেরকম কেকের মধ্যে ছড়িয়ে থাকে, সেইগুলো ঋণাত্মক চার্জ যুক্ত। তো এইগুলো হচ্ছে ইলেকট্রন। তো তিনি বলেছিলেন যে বা তোমরা যদি দেখো তরমুজ, যদি দেখো তরমুজের লাল অংশটা, সেটা হচ্ছে লাল অংশটাকে উনি বলেছিলেন হচ্ছে ধনাত্মক আধান যুক্ত, যেখানে ধনাত্মক আধানটা সর্বত্র সুষমভাবে বিন্যস্ত, এবং ইলেকট্রনগুলি হচ্ছে তরমুজের বীজের মতো, অর্থাৎ ধনাত্মক আধানের গোলকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এটাই বলেছিলেন তিনি, জে থমসন মডেল দিয়েছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। হুইচ সাবঅ্যাটমিক পার্টিকেল ওয়াজ ডিসকভার্ড বাই জে চ্যাডউইক। অর্থাৎ চ্যাডউইক কোন উপপরমাণু কণা আবিষ্কার করেন? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউট্রন। তো 1932 সালে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন, ঠিক আছে? তো এখানে আরো কিছু জেনে নেওয়া যাক। ইলেকট্রন তো আমরা শুনলাম, তো ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন। আর হচ্ছে প্রোটন আবিষ্কার করেছিলেন হচ্ছে প্রোটনের প্রথম কিন্তু আইডেন্টিফাই যে করেছিলেন তিনি হলেন গোল্ডস্টেইনার, আর নামকরণ করেছিলেন হচ্ছে রাদারফোর্ড। আর নিউট্রন তো আমরা এখনই দেখলাম, নিউট্রনের আবিষ্কার করেছিলেন হচ্ছে চ্যাডউইক, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন, ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ড্যাশ ফাউন্ড। তো পরমাণুর নিউক্লিয়াসে কি পাওয়া যায়? তো অপশন হয়ে যাবে অপশন ডি, প্রোটন এবং নিউট্রন। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। ড্যাশ ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যান্ড উইক মাইক্রো অ্যাটম। অর্থাৎ বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ এবং দুর্বল মাইক্রো পরমাণু। তো অপশন দিয়েছে নিউট্রিনো, পজিট্রন, ইলেকট্রন এবং প্রোটন। তো উত্তর হয়ে যাবে নিউট্রিনো।
এটা কিন্তু এনটিপিসি 2016-তে এসছে, স্টেজ 1 স্টেজ 2 দুটোতেই কিন্তু এসেছে। তো 10 নম্বর কোশ্চেন, দ্য ইকুইভ্যালেন্ট অ্যান্টি পার্টিকেল অফ ইলেকট্রন আর কল্ড। আচ্ছা, ইলেকট্রনের সমতুল্য কণাকে বলা হয় ইলেকট্রন, প্রোটন, বিরোধী ইলেকট্রন এবং পজিট্রন। তো উত্তর হয়ে যাবে পজিট্রন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। হু ডিসকভার দ্য ওয়ার্ড অ্যাটম? তো পরমাণু শব্দটি কে আবিষ্কার করেন? ডাল্টন, কনাদ, ল্যাভোয়িশিয়ার এবং ডেমোক্রিটাস। তো উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ ডেমোক্রিটাস। তো ইনি ছিলেন একজন গ্রিক ফিলোসফার। আর হচ্ছে অ্যাটম কথার অর্থ হলো গ্রিকে ইট ক্যানট বি ব্রোকেন, অর্থাৎ যেটাকে ভাঙা যাবে না। তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। অ্যান ইলেকট্রন হ্যাজ আ নেগেটিভ চার্জ। ইলেকট্রনের নেগেটিভ চার্জ কত? দেখো এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসছে, আর জেইতে এসছে, গ্রুপ ডিতে এসছে, 2018 সালেই দুবার এসছে। তো উত্তর হবে ডি, অপশন ডি, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস না, সরি, এটার উত্তর হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এইটা উত্তর হবে, এইটা নয়, এটা ঠিক করে নিও, এইটা হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আচ্ছা, তো আমরা ইলেকট্রন পড়লাম একটু আগে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো পড়লাম। তো এদের চার্জগুলো দেখে নেওয়া যাক। ইলেকট্রনের চার্জ তো হচ্ছে মাইনাস 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। প্রোটনের হচ্ছে জাস্ট পজিটিভ হয়ে যাবে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর নিউট্রনের কিন্তু চার্জ নেই, নো চার্জ। আচ্ছা, তো কণাগুলোর তো একটু কোনো ভর আছে, তো ভরগুলো কি আছে, মাসগুলো চলো দেখে নেওয়া যায়, এগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে। তো ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। প্রোটনের হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আর নিউট্রনের হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। শুধু মনে রাখবে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ হচ্ছে শুধু সাইন অপোজিট কিন্তু সেম। ইলেকট্রনের নেগেটিভলি চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ। আর মাসের ক্ষেত্রে হচ্ছে প্রোটন এবং নিউট্রন কিন্তু সেম, 1.67 × 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজিস। ঠিক আছে, এটা একটু মনে রেখে দেবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নিউট্রন ইজ প্রেজেন্ট ইন অল অ্যাটমস এক্সেপ্ট, সমস্ত পরমাণুতে নিউট্রন বিদ্যমান ব্যতীত অপশন দিয়েছে ক্লোরিন, আচ্ছা সরি, ক্রোমিয়াম, হাইড্রোজেন, কার্বন, ম্যাগনেসিয়াম। তো উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। আচ্ছা, কেন এখানে নিউট্রন নেই কেন? তো সেই জন্য আমাদেরকে জিনিস বুঝতে হবে। যেমন ধরো একটা অ্যাটম আছে, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এরকম করে, বললাম এক্স হচ্ছে অ্যাটমটার নাম, জেড আর হচ্ছে এ থাকে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে এর মাস নাম্বার, আর জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। আচ্ছা, তো অ্যাটমিক নাম্বার মানে কি, অর্থাৎ জেডটা মানে কি? জেডটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস, অর্থাৎ কতগুলো
প্রোটন রয়েছে। আচ্ছা, আর হচ্ছে তেমনি এটাকে আমরা বলতে পারি কতগুলো ইলেকট্রন রয়েছে অ্যাটমে, অর্থাৎ নিউক্লিয়াসে কতগুলি প্রোটন রয়েছে বা অ্যাটমের মধ্যে কতগুলি ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন রয়েছে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো নেক্সট তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাটা কি হবে, মাস নাম্বার, অর্থাৎ এ ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ প্রোটনস, পি লিখলাম, প্লাস নাম্বার অফ নিউট্রনস, নিউট্রন। আচ্ছা, প্রোটন সংখ্যা হচ্ছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি জেড দিয়ে, আর এদিকে হচ্ছে আমাদের নিউট্রনটা, এটা তো এই আছে থাকবে, হচ্ছে নিউট্রন। তাহলে যদি ফর্মুলাটা যদি আমরা নিউট্রন সংখ্যাটা বের করতে যাই তাহলে এরকম হয়ে যাবে, অর্থাৎ জেড মাইনাস এ। আচ্ছা, যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কি লিখি, H11, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে, যদি নিউট্রন সংখ্যাটা আমরা বের করতে যাই, n ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বা প্রোটন সংখ্যা হচ্ছে 1, আর হচ্ছে মাস নাম্বার হচ্ছে 1, অর্থাৎ নিউট্রন সংখ্যা হয়ে যাবে 0। তো এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, এটা থেকে কিন্তু বহুবার কোশ্চেন এসেছে। আমি এখানে একটা কোশ্চেন তুলে নিয়েছি, বহুবার কিন্তু কোশ্চেন এসেছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেম দ্য ব্রিটিশ সায়েন্টিস্ট হু প্রেজেন্টেড হিজ অ্যাটমিক থিওরি ইন 1808 on conservation of mass and law of definite proportion, which was a turning point in the study of matter. তো বাংলাটা হবে, ব্রিটিশ রাসায়নিকবিদদের নাম বলুন যিনি 1808 সালে তার পরমাণু তত্ত্ব উত্থাপন করেছিলেন, ভর সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের আইন, যা পদার্থের অধ্যয়নের মোড় ঘুরিয়ে দেয়। আচ্ছা, তো অপশন দিয়েছে প্রাউস্ট, ল্যাভোইসিয়ার, আর্নস্ট রাদারফোর্ড আর জন ডাল্টন। তো উত্তরটা হয়ে যাবে হচ্ছে অপশন ডি, জন ডাল্টন। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স? পরমাণু বিদ্যার জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়? নিলস বোর, জে থমসন, আর্নস্ট রাদারফোর্ড অ্যান্ড হচ্ছে জে চ্যাডউইক। তো উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আর্নস্ট রাদারফোর্ড। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। হু প্রোভাইডেড দ্য বেসিক থিওরি অ্যাবাউট দ্য নেচার অফ ম্যাটার? অর্থাৎ বস্তুর প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব কে প্রদান করেন? জন মিল্টন, মেন্ডেল, জন ডাল্টন আর ল্যাভোইসিয়ার। তো উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ জন ডাল্টন। এটাও কিন্তু দেখো এনটিপিসি 2021 সালে এসেছে, কারেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ ক্যাথোড রে? কে প্রথম ক্যাথোড রশ্মি ব্যবহার করেন? তো অপশন আছে আর্নস্ট রাদারফোর্ড, জে থমসন, জন ডাল্টন এবং গোল্ডস্টেইনার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জে থমসন। নেক্সট কোশ্চেন, দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল ডাজ নট ডেসক্রাইব। তো রাদারফোর্ডের পরমাণু মডেল বর্ণনা করে না নিউক্লিয়াসের উপস্থিতি, পরমাণু চার্জ, একটি পরমাণু স্থায়িত্ব আর ইলেকট্রনের উপস্থিতি। তো উত্তর হয়ে যাবে পরমাণুর উপস্থিতি, পরমাণু স্থায়িত্ব, স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম। তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। ইন দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল আলফা পার্টিকেলস আর প্রজেক্টেড অনটু। রাদারফোর্ডের পরমাণু মডেলে আলফা কণাগুলি সম্মুখের দিকে অভিক্ষিপ্ত হয়েছিল। আচ্ছা, কিসের উপর? ওটা ছিল হচ্ছে সোনার প্লেটের ওপর।
তো হয়ে যাবে সোনা, অর্থাৎ গোল্ড। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। হু ওয়াজ ডিসকভার্ড অ্যাজ এ রেজাল্ট অফ হোয়াট ওয়াজ ডিসকভার্ড অ্যাজ এ রেজাল্ট অফ রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এলিমেন্ট? রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং পরীক্ষার ফলে কি আবিষ্কৃত হয়েছিল? তো নিউট্রন, প্রোটন, পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন। সঠিক উত্তর হয়ে যাবে পরমাণু নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন। According to Bohr's model of atom, what happened when an electron absorbs an energy of photon? তো বোরের পরমাণু মডেল অনুসারে একটি ইলেকট্রন যখন ফোটনের শক্তি শোষণ করে তখন কি ঘটে? এটি একটি কক্ষপথ থেকে অতি দ্রুত দোদুল্যমান হয়, এটি হালকা শক্তি নির্গত করে, এটি ভিতরের কক্ষপথে যায়, পরবর্তী বাইরের কক্ষপথে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এটি পরবর্তী কক্ষপথে চলে যায়, অর্থাৎ ইট মুভস টু দ্য নেক্সট আউটার অরবিট। এটা কিন্তু গ্রুপ ডি 2018 সালে এসছে শিফট 3-তে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ইন দ্য থার্ড শেল দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইট অকার্স। তৃতীয় শেলে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন থাকে। তো অপশন দিয়েছে এ 32, বি 8, সি 18 এবং ডি 2। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 18, তৃতীয় কক্ষপথে। তো তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন আছে, কি করে বোঝা যায়? একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n²। এখানে n হচ্ছে নাম্বার অফ দ্য শেল, অর্থাৎ কক্ষপথের সংখ্যা। অর্থাৎ ধরলাম আমরা 1 নম্বর কক্ষপথ, n ধরলাম n = 1, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস হয়ে যাবে 2 × 1², অর্থাৎ 2টি। n যদি আমরা ধরি 2, তাহলে হয়ে যাবে 2 × 2², অর্থাৎ 8টা। n এর ভ্যালু যদি আমরা 3 ধরি তাহলে হয়ে যাবে 2 × 3², অর্থাৎ 18টা। তো সেটা এখানে চেয়েছে 40, হয়ে যাবে 18টি। তো এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, এটা থেকেও কিন্তু কোশ্চেন এসে যাবে, গ্রুপ ডি 2018 সালে এসছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। The number of electrons present in the outermost shell is called, সবচেয়ে বাইরের এটা হবে কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে বলে, এটা কক্ষপথ হয়ে যাবে, কক্ষপথ। উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে বলে ভ্যালেন্স পরমাণু, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স প্রোটন আর ভ্যালেন্স নাম্বার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, এই ভ্যালেন্স ইলেকট্রন ব্যাপারটা কি বুঝুন। ধরো এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এটা বাইরের কক্ষপথ, ফার্স্ট কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে তো 2টো ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে 8টা। ধরো এই কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, তো এর পক্ষে এই কক্ষপথে তো থাকতে পারে তো 8টা ইলেকট্রন, তো এর পক্ষে একটা ছেড়ে দেওয়া সোজা না 7টা গ্রহণ করা সোজা? তো অবভিয়াসলি একটা ছেড়ে দেওয়া সোজা। তো এর পরমাণু লিথিয়াম, এটা যদি ধরে দিই তাহলে লিথিয়ামে হচ্ছে উদাহরণ। তো লিথিয়াম একটা ছেড়ে দিয়ে Li+ গঠন করবে, অর্থাৎ একটা ইলেকট্রন এর কাছে ছেড়ে দেওয়া সোজা। আবার যেমনই যদি ক্লোরিন দেখি, ক্লোরিনের আউটার শেলে কিন্তু 7টা রয়েছে,
7টা ইলেকট্রন রয়েছে। তো এর পক্ষে 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়া সোজা নাকি একটা ইলেকট্রন গ্রহণ করা সোজা? তো এর পক্ষে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করা সোজা। এ তো ক্লোরিন কি গঠন করবে? Cl মাইনাস। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করলে আমরা দেবো মাইনাস সাইন, আর যদি ইলেকট্রন কেউ ত্যাগ করে তাহলে দেবো প্লাস সাইন। ঠিক আছে, কিন্তু দু ক্ষেত্রে, লিথিয়ামের ক্ষেত্রেও কিন্তু ভ্যালেন্সি হবে 1, ক্লোরিনের ক্ষেত্রেও কিন্তু ভ্যালেন্সি হবে 1। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। By what formula the maximum number of electrons can be accommodated in a atom's orbit? কোন সূত্রের মাধ্যমে পরমাণুর কক্ষপথে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন স্থান দেওয়া হয়? তো 2n to the power 4, 2n to the power 1, 2n to the power -2, 2n স্কয়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা। এক্ষুনি আমরা দেখলাম, দেখো এই কোশ্চেনটা কিন্তু 2019 সালে জেইতে এসেছে, এলপি টেকনিশিয়ানে 2018 সালে এসেছে। তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। Which of the following elements, which of the following metals has an electronic configuration 284? অর্থাৎ কোন ধাতুর ইলেকট্রনের কনফিগারেশন 284? আচ্ছা, 284 মানে আমরা কি বুঝতে পারছি, এই উত্তরটা পরে করব, আগে দেখে নেব। 284 মানে হচ্ছে প্রথম কক্ষপথে রয়েছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন, এবং তার বাইরের কক্ষপথে রয়েছে 4টি ইলেকট্রন, 4টে ইলেকট্রনের গুলোর কিন্তু সাইজ সবার ক্ষেত্রে কিন্তু সেমই হয়। প্রথম কক্ষপথের সাইজ যেরকম হবে, এখানে একটু বড় হয়ে গেল, তো কনফিগারেশনটা হবে এরকম যদি দেখতে হয়, আর মাঝখানে থাকে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, তো 284 মানে হচ্ছে 8 দিয়ে 10 আর 4 14, 14 নম্বর এলিমেন্ট আমাদের কি আছে? তো সঠিক অপশনগুলো দেখলাম, ক্লোরিন, আর্গন, সিলিকন, ফসফরাস। উত্তর হয়ে যাবে সিলিকন। চলো অ্যাটমিক পিরিয়ডিক টেবিলটা একবার দেখে নিই। পিরিয়ডিক টেবিল 14 নম্বর হচ্ছে সিলিকন। তো পিরিয়ডিক টেবিলের কিন্তু অ্যাটলিস্ট 30 থেকে 30 পর্যন্ত কিন্তু একটু মনে রাখতে হবে, চেষ্টা করো এটা মুখস্থ করে ফেলার, পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। আর এইগুলো কিন্তু 18 নম্বর সেল, এটা কিন্তু হচ্ছে ইনার্ট গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। যেমন দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই কিন্তু এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এগুলোও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর পরবর্তীতে যখন আমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা পড়বো তখন কিন্তু এগুলো আরো ভালো করে বুঝিয়ে দেব। চলো কোশ্চেনে ফিরে যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে, the element X in the modern periodic table has an electronic configuration 288. The element X is placed in, আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে X একটি মৌলের একটি ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 288। আচ্ছা, X এর স্থান করা হয়েছে কোথায়? আচ্ছা, 288 মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, কিন্তু এটা 2 + 8 + 8 যদি করে নিই তাহলে হচ্ছে 18টা ইলেকট্রন। তো 18টা ইলেকট্রন, তো উত্তর অপশন দেওয়া রয়েছে 10th গ্রুপ, 18th গ্রুপ, 6th গ্রুপ আর 8th গ্রুপ। তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 18th গ্রুপে। তো আরেকবার চলো পিরিয়ডিক টেবিলটা আরেকবার দেখে নিই। 18 কি? 18 হচ্ছে আর্গন, এই দেখো 18। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Which of the following elements belongs to the second group? আচ্ছা, সেকেন্ড গ্রুপে কোন এলিমেন্টগুলি রয়েছে? তো বোরন, সোডিয়াম, বেরিলিয়াম, কার্বন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বেরিলিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তো হাইড্রোজেন,
চলে যাবে হচ্ছে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, বাকি এগুলো দিয়ে এটা হচ্ছে গ্রুপ 18। ঠিক আছে? তো বেরিলিয়াম, সরি এটা বিই হবে, বোরনের বি হয়। চলো পিরিয়ডিক টেবিলের মাধ্যমে একবার দেখে নিই। এই দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের হচ্ছে দ্বিতীয় গ্রুপে আছে। তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার অফ শেলস ইনভলভ আন্ডার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। আচ্ছা, কার্বনের কত? কার্বনের আমরা দেখেছিলাম হচ্ছে 6 এবং 6 মানে প্রথম কক্ষপথে তো আছে 2টি, দ্বিতীয় কক্ষপথে আছে 4টি। চল তাহলে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য কটি শেলের লাগে? তা হচ্ছে 2টি। ঠিক আছে? চলো এই দেখো, এটা কিন্তু গ্রুপ ডি 2022 এসেছে, শিফট 2-তে 17 তারিখ। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। What is the number of electrons in the outermost shell of a stable inert atom? আচ্ছা, সবচেয়ে স্থিতিশীল নিষ্ক্রিয় পরমাণুর বাইরের শেলে ইলেকট্রনের সংখ্যা কত? 4, 6, 1, 8। তো সঠিক উত্তর হয়ে যাবে 8টি। আচ্ছা, নিষ্ক্রিয় মানে তার শেল যদি পূর্ণই থাকে তাহলে তো শেল নিষ্ক্রিয়। এক্ষেত্রে তুমি যদি বলো হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, মানে এর কিন্তু কক্ষপথে কিন্তু ইলেকট্রনের সংখ্যা কিন্তু ফুল। তো হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয়, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। তো এইখানে অপশন অনুযায়ী অপশন 8 হচ্ছে। যদি দিত হিলিয়ামের জন্য তাহলে কিন্তু 2 হয়ে যেত। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। If the atomic number of electron is 36, the electronic configuration will be. তো 36, তো মানে আমাদেরকে এটাকে ভাঙতে হবে। 36 এর প্রথম কক্ষপথে ধরলাম কে, এল, এম, এন যদি ধরি, প্রথম কক্ষপথে থাকে কটি? 2টি। দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা। তৃতীয় কক্ষপথে থাকবে কটা? 18টা। আর 36, তাহলে লাস্ট কক্ষপথে থাকবে কটা? 8টা। হুম, 18, 8, 36। তো উত্তর হয়ে যাবে অপশন বি, 2, 8, 18 আর 8। তো এটাতে কিন্তু সেই সেম ফর্মুলা, আমরা 2n² এর ফর্মুলা দিয়েই কিন্তু করলাম। n এর ভ্যালু যখন ধরলাম আমরা 1 ধরলে এর ভ্যালুটা আসলো 2 ধরলে আসলো 8, 3 ধরলে আসলো হচ্ছে 18। তো এটা কিন্তু আমাদের প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। তো কনফিগারেশনটা এরকম আসবে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। The atom whose number of electrons in its outer orbit is complete has valency of, পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সম্পূর্ণ, তার ভ্যালেন্সি আছে অপশন ডি 0, তো 0। বাইরের কক্ষপথে, অর্থাৎ যদি আমরা দ্বিতীয় কক্ষপথে ধরি, এটা প্রথম, দ্বিতীয় কক্ষপথে যদি ধরি 8টাই যদি থাকে ইলেকট্রন, 4টে, 6টা, 7টা, 8টা, তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস, সে তো কারোর সঙ্গে বিক্রিয়াই করবে না। না তো তার ইলেকট্রন ছাড়ার দরকার আছে, না তো তার ইলেকট্রন নেওয়ার দরকার আছে। তো সেই জন্য ভ্যালেন্সি হয়ে যাবে 0। চলো এটাই আমাদের যে লাস্ট কোশ্চেন ছিল, দেখো এটা কিন্তু গ্রুপ ডিতে এসেছে। তো সেম কোশ্চেন বহুবার রিপিট হয়েছে বলে কোশ্চেনগুলোকে তোলা হয়নি। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।